এসএসসি 2026 তোমরা যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে এইভাবে বাছাইকৃত এমসিকিউ দিতেছি উত্তর সহকারে যেন তোমরা বোর্ড পরীক্ষাতে কমন পাও। অনেকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে এসে বলতেছো যে ভাই আমাদের এমসিকিউ কি পড়ছে, কমন পড়ছে। তো মাত্র 90টা এমসিকিউ দিছি, এর থেকে অনেকেরই কমন পড়ছে, তোমরা কমেন্ট করতেছো। দেখো, পরিসংখ্যান থেকে মাত্র 30টা এমসিকিউ রাখছি তোমাদের গণিত বইয়ের 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে 30টা এমসিকিউ থেকে ইনশাল্লাহ কমন আসবে। ঠিক আছে, তো যেভাবে আসুক পরিসংখ্যান থেকে তুমি যদি এইগুলা শিখো তাহলে উত্তর সঠিক করে দিয়ে আসতে পারবা পরিসংখ্যানের। ঠিক আছে, তো চলো আমরা এগুলা পড়ি এবং শিখি। আর যারা এই পিডিএফ গুলা নিতে চাও, পিডিএফ মানে কি ভাইয়া, এই যে ফাইল গুলা নিতে চাও, এই যে পিডিএফটা নিতে চাও, এটা যেটাতে পড়াচ্ছি এটা নিতে চাও, তারা আমাদের সাথে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া আছে, দেখো ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তো জয়েন হয়ে যাও। 1 নাম্বার, বিচ্ছিন্ন চলকের মান কিরূপ হয়? পূর্ণ সংখ্যা হয়। 2 নাম্বার, তাপমাত্রা নির্দেশের উপাত্তের চলক নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? এরপরে দেখো 6 থেকে 8, 9 থেকে 11, তারপরে 12 থেকে 14। শ্রেণীব্যক্তির প্রথম শ্রেণীর প্রকৃত উচ্চসীমা এবং নিম্ন সীমা কত? প্রকৃত মানে এটার 0.5 আগে, তারপরে এটা 0.5 পরে, তার মানে 8.5 ও 5.5। এরপর দেখো একটি শ্রেণীর শিক্ষার্থীদের, এটা প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। প্রাপ্ত নম্বর বিচ্ছিন্ন চলক, উচ্চতা অবিচ্ছিন্ন চলক। এরপরে দেখো 6 নাম্বারটা, কোন লেখচিত্র অঙ্কনের জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয়? এটা আয়ত লেখার জন্য প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয়। তো প্রকৃত শ্রেণীসীমা কখন নির্ণয় করতে হয়? আয়ত রেখা অঙ্কনের সময়। এরপর দেখো আয়ত রেখা থেকে কোন লেখচিত্র অঙ্কন করা যায়? বহুভুজ অঙ্কন করা যায়। এরপর আয়ত রেখা অঙ্কনের জন্য শ্রেণীব্যক্তি কেমন হতে হবে? অবিচ্ছিন্ন হতে হবে। আয়ত রেখা আঁকতে এক্স অক্ষ বরাবর কোনটি নেওয়া হয়? শ্রেণী ব্যবধান নেওয়া হয়। আয়ত রেখা এর উচ্চতা কোনটি? গণসংখ্যা। গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের কয়টি পদ্ধতি রয়েছে? 2টি পদ্ধতি রয়েছে। 12 নাম্বারটা, বহুভুজ বাহুর সংখ্যা কয়টি? উপরের সংখ্যার চেয়ে 1 বেশি। এরপর নিচের কোনটি ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়? আয়তরেখা অঙ্কন করে। আয়তরেখা ব্যতীত গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার নিচে কোনটি নির্ণয় করতে হয়? শ্রেণীর মধ্যবিন্দু। তারপর গণসংখ্যা নিবেশন উপস্থাপনের জন্য নিচে ব্যবহৃত হয় প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। অজীব রেখা ও গণসংখ্যা বহুভুজ। এরপরে দেখো 16 নাম্বারটা, উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে? কেন্দ্রীয় প্রবণতা বলে। কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ কয়টি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ 3টি। আচ্ছা, এরপর দেখো একটি উপাত্তের প্রতিনিধিত্ব করে কেন্দ্রীয় মান। কেন্দ্রীয় মান একটি সংখ্যা। এই যে দেখো গাণিতিক গড়, এখানে কে দ্বারা কি নির্দেশ করে? শ্রেণী সংখ্যা নির্দেশ করে। এরপরে আমরা দেখি 21 নম্বর, একটি শ্রেণীর মধ্যমান x, গণসংখ্যা f হলে গাণিতিক গড় নির্ণয়ের সূত্রটি নিচে কোনটি? fi xi ডিভাইডেড বাই fi। এরপরে দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে ঘর, এটা সূত্র হয়, এটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা তো আমরা সূত্র সবাই পারি সৃজনশীলের জন্য, a প্লাস সমান fiui ডিভাইড বাই n ইনটু h। তারপরে এ নির্দেশ করে অনুমানিক গড়, এক কি নির্দেশ করে? অনুমানিক গড় নির্দেশ করে। 9 জন ছাত্র প্রত্যেকে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলো, 4 ফলাফল কিরূপ? 4। এরপরে দেখো এগুলা কি করছে? গড় করছে, সবগুলা যোগ দিবা, দিয়া জয়টা সংখ্যা হয় না, 9 দিয়ে ভাগ দিবা, 9টা সংখ্যা যেহেতু 9 দিয়ে ভাগ দিবা তাহলে ফলাফল আইসা পড়বে। এরপরে দেখো একটি শ্রেণীর ধাপ বিচ্যুতি এত, মধ্যমান 28, আনুমানিক গড় 20। এই শ্রেণী ব্যক্তি কত? শ্রেণী ব্যক্তি হলো 26 থেকে 30। কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি 2, অনুমানিক গড় 20 এবং শ্রেণী ব্যবধান 8 হলে মধ্যমান 28। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক গড় কত? মৌলিক গড়, তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলা লিখবা, লিখা যোগ কইরা জয়টা সংখ্যা হয় ওইটা দিয়ে ভাগ করবা। তাহলে উত্তর পাইবা। ঠিক আছে, 9.325 পাইবা। এরপরে যাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের চেয়ে যদি a 30, fiui 23 এবং শ্রেণীব্যক্তি 5, n সমান 20 হয় তাহলে x সমান 24.5। কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ 3টা সঠিক। ঠিক আছে, প্রচুরক, মধ্যক এবং গাণিতিক। নিচের তত্ত্বগুলো লক্ষ্য করে উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে, তাই এটার উত্তর হবে প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক। এরপর দেখো ui xi মাইনাস ডিভাইডেড বাই h, এখানে উত্তর 3টা সঠিক। ধাপ বিচ্যুতি, আনুমানিক গড় এবং h। তাহলে এভাবে সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।